বাকি রয়েছে প্রতিবর্ত ক্রিয়া এবং মানুষের চোখ। প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে আমাদের কী কী পড়তে হবে? সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াকে এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। আবার সহজাত প্রতিবর্ত ক্রিয়া দুটো ভাগ হবে, উপরিগত প্রতিবর্ত ক্রিয়া এবং গভীর প্রতিবর্ত ক্রিয়া। তারপর প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। চোখের পলক পড়া কোন কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? ট্রাইজেমিনাল স্নায়ু এবং ফেসিয়াল স্নায়ু। আর কাশি এবং হাঁচি কেন হয় সেটা আমাদের জানতে হবে। তারপর আমাদের আছে চোখ। চোখে আমাদের চোখের গঠনটা জানতে হবে এবং দুটো তিনটে রোগ রয়েছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রতিবর্ত ক্রিয়া কাকে বলা হবে? যেসব আমাদের কোনো জিনিসের উদ্দীপনাতে সাড়া দিতে হলে আমাদের কোন জিনিস কাজে লাগে? সিএনএস কাজে লাগে। সিএনএস মানে কি? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড দুটো মিলে। কিন্তু রিফ্লেক্সার যেটা প্রতিবর্ত ক্রিয়া যেটা, সেই প্রতিবর্ত ক্রিয়াটা খুব স্পিডে হয়। যেসব উদ্দীপনায় সাড়া দেওয়া খুব স্পিডে করতে হয়, খুব তাড়াতাড়ি করতে হয়, তাদেরকে বলা হয় রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত ক্রিয়া। এটার জন্য আমাদের এই মস্তিষ্কটা কাজে লাগে না, আমাদের শুধুমাত্র কাজে লাগবে কোনটা? সুষুম্নাকাণ্ড। মানে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কী কী মিলে তৈরি হয়? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক আমাদের কাজে লাগছে না, আমাদের কাজে লাগছে সুষুম্নাকাণ্ড। তাহলে কোশ্চেন হচ্ছে, প্রতিবর্ত ক্রিয়াতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি অংশগ্রহণ করে? হ্যাঁ, অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে কোন লেভেলে? সুষুম্নাকাণ্ড লেভেলের। মস্তিষ্ক অংশগ্রহণ করে না। ঠিক আছে, মস্তিষ্ক অংশগ্রহণ করে না রিফ্লেক্স আর্কে প্রতিবর্ত ক্রিয়াতে, কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশগ্রহণ করে। কারণটা কি? সুষুম্নাকাণ্ড যেটা, সেটাও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা পার্ট। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞাটা কি? বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে সাধারণত মস্তিষ্কে সরাসরি নির্দেশ ছাড়াই সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত দ্রুত, স্বয়ংক্রিয় এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়াই হলো প্রতিবর্ত ক্রিয়া। কার নির্দেশ ছাড়া? মস্তিষ্কের নির্দেশ ছাড়া। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশ ছাড়া কিন্তু নয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে কিন্তু সুষুম্নাকাণ্ডও পড়ছে। ঠিক আছে, আমাদের মস্তিষ্কের কোনো কাজে লাগছে না, মস্তিষ্কটা সরাসরি কোনো কাজে লাগছে না, আমাদের কাজে লাগছে কি? সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডই আমাদের এই যে উদ্দীপনার সাড়াটা দিয়ে দিচ্ছে, যেসব উদ্দীপনার সাড়াটা দিয়ে দিচ্ছে সেগুলো স্বয়ংক্রিয়, অনৈচ্ছিক এবং দ্রুত, তার কি বলা হবে? প্রতিবর্ত ক্রিয়া। যেমন এখানে একটা কাঁটাতে রয়েছে, কাঁটাতে হাত লেগেছে, সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিতে হবে। তাহলে কি? উদ্দীপনা গেল এখানে এই যে স্নায়ু দিয়ে সুষুম্নাকাণ্ডে এসে পৌঁছালো, সুষুম্নাকাণ্ডের ধূসর অংশে এসে পৌঁছালো। তো ধূসর অংশ থেকেই উদ্দীপনার সাড়াটা কারক অংশে ফেরত দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কী করে নিলাম? হাতটা সরিয়ে নেওয়া গেল। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। সঙ্গে সঙ্গে হাতটাকে সরাতে হবে, কাঁটায় হাত লেগেছে, সঙ্গে সঙ্গে হাতটাকে সরাতে হবে। সঙ্গে সঙ্গে উদ্দীপনা গেল স্নায়ুর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে, সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তুতে, ধূসর বস্তু আবার সেখান থেকে কারক অংশে পাঠিয়ে দিল এবং আমরা হাতটাকে সরিয়ে নিলাম। তাহলে আমাদের বৈশিষ্ট্য কী কী হবে প্রতিবর্ত ক্রিয়ার? এটি সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি দ্রুত এবং স্বতঃস্ফূর্ত, এটি একটি অনৈচ্ছিক প্রতিক্রিয়া। ঠিক আছে, সঙ্গে সঙ্গে সরিয়ে নিতে হবে, এটা অনৈচ্ছিক। বাহ্যিক, আমাদের ইচ্ছে ছাড়াও আমাদের সরিয়ে নিতে হবে, আমাদের ইচ্ছা ছাড়াও আমরা সরিয়ে নিচ্ছি হাত, হাত পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা হাত সরিয়ে নিচ্ছি। আমাদের তো বিশেষ কোনো ভাবতে হচ্ছে না যে হাতটা আমরা লেগেছে সরাতে হবে, সেসব ভাবতেই হচ্ছে না, সুষুম্নাকাণ্ড সঙ্গে সঙ্গে ডিরেকশন দিয়ে দিচ্ছে। তাই এটা একটা অনৈচ্ছিক প্রতিক্রিয়া। তারপর বাহ্যিকও হতে পারে এবং আভ্যন্তরীণও হতে পারে। বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে সম্পন্ন হয়। বাহ্যিক প্রভাব যেমন কি? যেমন এই যে কাঁটাতে হাত লাগলো, গাছের কাঁটাতে হাত লাগলো, সঙ্গে সঙ্গে আমরা হাতটাকে সরিয়ে নিলাম, এটা যে বাহ্যিক উদ্দীপনার দ্বারা আমাদের শরীরের বাইরে রয়েছে। আবার আভ্যন্তরীণ সংজ্ঞাবহ কি? আমাদের শরীরের ইন্টারনাল কোনো বিষয় থেকে যদি কোনো উদ্দীপনা আসে, তারপর আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করে নিয়েছি, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া মানে যেটা আমরা জন্ম থেকেই যেটা আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি, জন্মগত প্রতিবর্ত ক্রিয়াও বলা হতে পারে এটাকে। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া মানে আমরা বাঁচতে বাঁচতে যেসব ক্রিয়া শিখছি, যেসব প্রতিবর্ত ক্রিয়া শিখছি, তারা সেগুলো হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া আবার দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে উপরিগত প্রতিবর্ত ক্রিয়া এবং একটা গভীর প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত প্রতিক্রিয়া মানে কি? বাইরে থেকে যখন উদ্দীপনা আসছে, শরীরের বাইরে থেকে। ঠিক আছে, এবং গভীর প্রতিবর্ত ক্রিয়া মানে কি? যেটা হচ্ছে শরীরের ভিতর থেকে আসছে, শরীরের বিভিন্ন মাসল থেকে, ভিতরের মাসল থেকে। ঠিক আছে, সেগুলো হবে গভীর প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। যেমন এখানে লেখা আছে সংজ্ঞাটা, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া
পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, যেমন শিশুর স্তন্যপান। এমন যেসব প্রতিবর্ত ক্রিয়া যেগুলো জন্ম থেকেই থেকে যায়, সহজে পরিবর্তনশীল নয়, স্থায়ী প্রকৃতির, সেগুলো হলো জন্মগত বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া বলা হতে পারে। যেমন ত্বক, চোখ প্রভৃতি অঙ্গ থেকে আগত সংজ্ঞা বা উদ্দীপনার প্রভাবে সম্পূর্ণ এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া হলো উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। উপরিগত প্রতিক্রিয়া মানে কি? মানে বাইরে থেকে আসছে, শরীরের বাইরে থেকে যেসব উদ্দীপনার প্রভাবে আসছে। যেমন চোখে তীব্র আলো ফেলা হলো, চোখ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তারারন্ধ্র সংকুচিত হয়ে চোখের পাতা দ্রুত বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এগুলো হবে কি উপরিগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। আর গভীর প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কী হবে? গভীর প্রতিবর্ত ক্রিয়ার যেরকম হাঁটুর মাইলাই চাকির সামান্য নিচে ডাক্তারি হাতুড়ি দিয়ে সামান্য আঘাত করলে পায়ের নিচের অংশ ঝাঁকিয়ে ওঠে। মালাই চাকা মানে কি? আমাদের হাঁটুতে, এটা হচ্ছে আমাদের হাঁটু। ঠিক আছে, হাঁটুর নিচে এইখানে হালকা করে আঘাত যদি করি, পাটা ঝনঝনিয়ে উঠবে। ঠিক আছে, এটা কি গভীর প্রতিবর্ত ক্রিয়া, আমাদের শরীরের মাসাল থেকে আসছে ওটা। ঠিক আছে, শরীরের মাসাল থেকে ওই প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো এটাকেই বলা হয় হাঁটুর ঝাঁকুনি বা নি জার্ক। ঠিক আছে, নি জার্কও বলা হয়। অনেক সময় বাংলাতে লিখে দেয় নি জার্ক কাকে বলে। নি জার্ক মানে হাঁটুর ঝাঁকুনি, এটা একটা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া এবং গভীর প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তারপর হচ্ছে আমাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া মানে কি? যেটা আমাদের জন্মের পর আমরা বারবার অনুশীলনের মাধ্যমে তৈরি করে থাকি। জন্মের পর বারংবার অনুশীলনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার দ্বারাই সৃষ্ট অস্থায়ী এবং পরিবর্তনযোগ্য প্রতিবর্ত ক্রিয়াই হলো অর্জিত বা অভ্যাসগত বা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া। যেমন কি শিশুদের হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সাইকেল চালানো শেখা, কবিতা মুখস্থ বলা ইত্যাদি। এগুলো সব হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হবে। মেন পার্থক্যগুলো কী হলো? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তনযোগ্য, কিন্তু জন্মগত প্রতিবর্ত ক্রিয়া স্থায়ী প্রকৃতির হয়, সহজে আমরা পরিবর্তন করতে পারবো না। চোখের উপর আলো পড়লে তারা সংকুচিত হবেই, চোখের পাতা বন্ধ হবেই। আমরা এই জিনিসকে আমরা সহজে কন্ট্রোল করতে পারবো না, নিজের মাথাকে যদি আমরা ইউজ না করি। ঠিক আছে, এগুলো সহজে পরিবর্তনশীল নয়। ঠিক আছে, চোখের উপর আলো ফেললে তারারন্ধ্র সংকুচিত হবেই। ঠিক আছে, কিন্তু এগুলো আমরা চেঞ্জ করতে পারি, এই অর্জিত প্রতিবর্ত ক্রিয়াগুলো। ঠিক আছে, অনেকে আছে যারা সাইকেল চালানো শিখতেই পারে না, তাই এটাকে কী বলা হয়? অভ্যাসগত বলা হয়। ঠিক আছে, অভ্যাসগত বা শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া। আর উপরেরটা কি? জন্মগত যেটা, সেটা শর্তবিহীন, সহজাত। তো এরপর আমাদের প্রতিবর্ত পথটা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতিবর্ত পথ মানে কি? যেই পথে স্নায়ু থেকে উদ্দীপনাটা এসে এবং যেই পথে আবার ফেরত যাবে। ঠিক আছে, মানে সুষুম্নাকাণ্ডে এলো উদ্দীপক থেকে উদ্দীপনাটা, তারপর আবার ফেরত যাবে যেই পথে। পথটা কি? উদ্দীপনা হচ্ছে গ্রাহক অংশে এসে লাগলো। ঠিক আছে, সেখানে আছে সংজ্ঞাবাহী নিউরন বা অন্তর্বাহী স্নায়ু, এটাকে অন্তর্বাহী স্নায়ু বলা হয়। এই যে এটা সুষুম্নাকাণ্ডের ভিতরে এই যে ধূসর বস্তু, এটা সেটাকে বলা হবে স্নায়ুকেন্দ্র। রিফ্লেক্স আর্কের স্নায়ুকেন্দ্র হচ্ছে এই ধূসর বস্তু সুষুম্নাকাণ্ডের। তারপর সেখান থেকে এখানে এটাকে বলা হচ্ছে আজ্ঞাবহ নিউরন বা চেস্টীয় নিউরন বা বহির্বাহী স্নায়ু। এটা দিয়ে আমাদের কারক অংশে মুছে যাবে এবং এখানে সাড়া প্রদান করে দেবে। যেমন এইখানে কাঁটাতে হাত লাগলো, এখান থেকে উদ্দীপনায় যে কাঁটাতে হাত যে লেগেছে, এই উদ্দীপনাটা অন্তর্বাহী স্নায়ুর দ্বারা ধূসর বস্তুতে এসে চলে এলো। ধূসর বস্তু হচ্ছে স্নায়ুকেন্দ্র, এই ধূসর বস্তুটি হচ্ছে স্নায়ুকেন্দ্র। এই স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করবে। স্নায়ুকেন্দ্র থেকে উদ্দীপনা, চেষ্টিয় উদ্দীপনা। চেষ্টিয় উদ্দীপনা মানে হচ্ছে কাজ করবার উদ্দীপনা। আমাদের হাতটা সরাতে হবে, সেই ইনফরমেশনটা কার মাধ্যমে যাবে? চেষ্টিয় স্নায়ুর দ্বারা বা বহির্বাহী স্নায়ুর দ্বারা। এখানে এসে এখানে এলো, তখন আমরা হাতটাকে সরিয়ে নিলাম, কাঁটা থেকে হাতটাকে সরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। এটা একদম খুব ফাস্ট হয়। ঠিক আছে, ফাস্ট হয় বলি এটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক, প্রতিবর্ত পথ। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত হয় খুব। এটা লেখা রয়েছে, সেটাই এখানে লেখা রয়েছে। প্রতিবর্ত পথের উপাদান: গ্রাহক, পরিবেশ থেকে আগত উদ্দীপনা গ্রহণ করে গ্রাহক। তারপর হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, এর মাধ্যমে গ্রাহক থেকে স্নায়ুস্পন্দন স্নায়ুকেন্দ্রে প্রেরিত হয়। তারপর যে স্নায়ুকেন্দ্রটা কি? স্নায়ুকেন্দ্র ধূসর বস্তু স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। তারপর সেখান থেকে উদ্দীপনা চেষ্টিয় নির্দেশনাতে রূপান্তরিত হয় এবং সেই উদ্দীপনা, সেই চেষ্টিয় নির্দেশনা কারক অংশে পৌঁছায় কার দ্বারা? বহির্বাহী স্নায়ুর দ্বারা। এখানে ছবি আঁকা আছে, বইতেও ছবি আঁকা আছে। অন্তর্বাহী স্নায়ুর দ্বারা গেল, ধূসর বস্তু এসে পৌঁছালো, সেখান থেকে বহির্বাহী নিউরনের দ্বারা এখানে ইএসএফে চলে গেলো, উদ্দীপনা চলে এলো, চেষ্টিয় নির্দেশনা। তারপর রয়েছে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব।
প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্বতে আমাদের 3টে উদাহরণ বইতে দেওয়া আছে, চোখের পলক পড়া, কাশি এবং হাঁচি। তো চোখের পলক পড়াতে আমাদের কোন কোন স্নায়ু কাজে লাগে? ট্রাইজেমিনাল স্নায়ু এবং ফেসিয়াল স্নায়ু, এটা মনে রাখতে হবে। চোখের পলক পড়াও একটা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তারপর কি? কাশি এবং হাঁচি। কাশি এবং হাঁচি কেন হয়? কাশি হয় যখন ফুসফুসের কাছাকাছি অংশ যখন এসছে কোনো একটা বস্তু, কোনো একটা পদার্থ যখন আসবার কথা ছিল না তবু এটা ফুসফুসের কাছাকাছি চলে এসছে, তখন কাশি হয়। ঠিক আছে? মানে দেখো, মুখ থেকে কোনো একটা জিনিস অথবা নাক থেকে কোনো একটা জিনিস ফুসফুসের খুব কাছাকাছি অঞ্চলে চলে এসছে, যখনই এই নালিতে এখন ঢুকে পড়ছে, এখানে একটা জিনিস থাকে যেটা বলা হয় গ্লটিস। এই গ্লটিসটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় গ্লটিস। এই গ্লটিসটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখানেই তো আসবার তো কথা ছিল না এটাকে। ফুসফুস সেটা বুঝতে পারলো এবং সেই উদ্দীপনাটাকে সুষুম্নাকাণ্ডে পাঠিয়ে দিল যে আমাদের এই জিনিসটাকে বার করতে হবে। ধরো এই একটা জিনিস, একটা যেটা ঢোকবার কথা ছিল না সেটা আসছে এখানে, সেই উদ্দীপনাটা ফুসফুস জানতে পারলো এবং সুষুম্নাকাণ্ডে পাঠিয়ে দিল। সুষুম্নাকাণ্ড সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ফুসফুসকে আবার দিল যে হাওয়া বের করতে হবে। হাওয়া বের করার মাধ্যমে আমাদের এইটাকে শরীর থেকে বার করে দিতে হবে। তখন কী হবে? ফুসফুস ওই বস্তুটাকে তাড়াবার জন্য একদম হাওয়াটাকে বার করবে। তখন কী হবে? এপিগ্লটিসটা খুলবে। এই গ্লটিসটা খুলবে এবং গ্লটিসটা খোলার একটা আওয়াজ হবে এবং জোর করে অনেকটা বায়ু বেরোবে। ঠিক আছে? এটাকে বলা হবে কাশি। আর হাঁচি কাকে বলা হবে? হাঁচি বলা হবে যখন মুখের কাছাকাছি অংশ এখানে যখন থাকবে, মুখবিবরে যখন থাকবে। ঠিক আছে? নাসাবিবরে মানে এই কাছাকাছি অঞ্চলে যখন থাকবে, নাসাবিবরে যখন থাকবে, সেই অঞ্চলে কোনো একটা জিনিস ঢুকে গেছে যেটা বার করতে চাইছে শরীর, তখন হবে হাঁচি। তখন শব্দটা কম হবে। ঠিক আছে? এখানে গ্লটিস একটা খুলতে হতো, তাহলে শব্দটা বেশি হতো কাশিতে। ঠিক আছে? কিন্তু হাঁচিতে তেমন শব্দ হবে না, হালকা হয়ে বেরোবে। ঠিক আছে? কারণ এখানে বেশি বায়ু এখানে নির্গত করতে হচ্ছে না, এখন এটা এইখানে এসে পৌঁছায়নি, ফুসফুসের কাছাকাছি অঞ্চলে এসে পৌঁছায়নি। ফুসফুসের কাছাকাছি অঞ্চলে এসে যখন পৌঁছে গেছে, তখন আমাদের জোর করে বার করতে হবে, সেটাকে বলা হবে কাশি। ঠিক আছে? আর হাঁচি বলা হবে কখন? যখন মুখের কাছে অঞ্চলে যখন থাকবে, নাসাবিবরে যখন থাকবে। ঠিক আছে? মিউকাসে কোনো পলেন গ্রেন এসে লেগে গেছে, কোনো ফুলের রেণু এসে এখানে লেগে গেছে, যেটা আমরা শরীর আমাদের চাইছে না, এটাকে বের করে দিতে চাইছে, তখন হাঁচি হবে। সেটাও রিফ্লেক্সার। ঠিক আছে? দুটোই আমাদের প্রতিবর্ত ক্রিয়ারই উদাহরণ। এখানে কী লেখা রয়েছে? কাশি বলতে আমাদের শ্বসন পথ। ঠিক আছে? শ্বসন পথে মিউকাস পদার্থের সঞ্চয়, অস্বস্তিকর কোনো বহিরাগত বস্তুর উপস্থিতিতে বা জীবাণুর উপস্থিতিতে কাশি প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি হয়, শ্বসন পথকে পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে? এটি 3টি পর্যায়ে সম্পন্ন হয়: শ্বাস গ্রহণ, গ্লটিস বন্ধ অবস্থায় থাকা এবং জোরপূর্বক শ্বাস ত্যাগের মধ্য দিয়ে ফুসফুস থেকে সশব্দে বায়ুর নির্গমন। কী বলা হয়েছে? শ্বসন পথ মানে কোনটা? এই যে এইটাকে বলা হয় শ্বসন পথ। এই যে এই অংশটা, এইটাকে বলা হয় শ্বসন পথ। এর মাধ্যমে তো বায়ু তো ফুসফুসে এসে পৌঁছাচ্ছে। এই যে নাক থেকে এখানে বায়ু এলো এবং এখানে ফুসফুসে এসে এইভাবে করে গেল। এখন দেখো আমাদের মুখ যেখানে আমরা খাদ্য খাচ্ছি, সেখানেও কিন্তু একই রুট দিয়ে কিন্তু আসছে। আমাদের খাদ্য নালীটা জাস্ট এই যে শ্বসন নালী তার ঠিক পিছন দিকে। ঠিক আছে? বায়ু যেটা ঢুকছে সঙ্গে সঙ্গে গ্লটিসকে বন্ধ করে দিচ্ছে, তাই জন্য খাদ্য আমাদের ফুসফুসে ঢুকতে পারছে না। কিন্তু কোনো কারণে যদি কোনো পার্টিকেল ঢুকে পড়ে, তবুও তো গ্লটিস তো বন্ধ হয়ে গেল। কিন্তু ফুসফুসের কাছে যখন এলো, তখন ফুসফুস বুঝতে পারলো এখানে তো একটা যেটা চলে এসছে, যেটা আসবার কথা ছিল না, সঙ্গে সঙ্গে ফুসফুসকে বার করতে হবে। ফুসফুসকে আমাদের ওই পার্টিকেলটাকে বার করে দিতে হবে। তখনই গ্লটিসটা খুলতে হবে, গ্লটিসটা জোর করে খুলতে হবে বায়ুর মাধ্যমে, তখনই হবে কাশি। ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে। এই যে সবশেষে উন্মুক্ত গ্লটিসের মধ্যে দিয়ে ফুসফুসের সশব্দে তীব্র বেগে বায়ুর নির্গমন, এটাকে বলা হবে কাশি। আর হাঁচি মানে কি? নাসাবিবরে থাকবে এটা, নাসাবিবর। হাঁচি নাসাবিবরের মিউকাস স্তরে কোনো অস্বস্তিকর বহিরাগত বস্তুর উপস্থিতিতে আংশিক স্বয়ংক্রিয়ভাবে ফুসফুস থেকে বায়ু নাক এবং মুখের মধ্যে দিয়ে সজোরে নির্গত হওয়াকে বলা হয় হাঁচি। নাসাবিবরে এটা। ঠিক আছে? নাসাবিবরের মিউকাস স্তরে অস্বস্তিকর বহিরাগত হিস্টামিন ক্ষরণে, হিস্টামিন একটা হরমোন। ঠিক আছে? যেটা আমাদের ধরো কোনো একটা ফুলের রেণু, ঠিক আছে, এসব আমাদের অ্যালার্জি থাকে, অনেক মানুষের অনেক জিনিসে অ্যালার্জি থাকে, যেমন জবা ফুলের রেণু সে সহ্য করতে পারে না, তখন কী হবে? তার শরীরে হিস্টামিন খরিতে হবে। হিস্টামিন উদ্দীপনা দেবে হাঁচি হওয়ার, যা নাকের স্নায়ুকোষকে উদ্দীপিত করবে এবং ওই উদ্দীপনা ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাবে
এবং মস্তিষ্ক থেকে চেষ্টীয় নির্দেশনা গলবিল এবং শ্বাসনালীর পেশিতে পৌঁছালে তাদের সংকোচন ঘটবে এবং ফলস্বরূপ হাঁচি হবে। ঠিক আছে, এখানে কী হচ্ছে, শ্বাসনালীর পেশিতে পৌঁছালে এবং গলবিলের পেশিতে পৌঁছালে সংকোচন ঘটবে, তখন হালকা করে একটা বায়ু বেরোবে। ঠিক আছে, খুব জোরে বায়ু এখানে বেরোয় না, কাশির মতো বেশ জোরে বেরোয় না, আস্তে করে বেরোয়, কারণ এখানে তো বেশি দূর তো বার করতে হচ্ছে না, নাসাবিবার রয়েছে এবং বহিরাগত নির্গত হয়। মানে কি, নাসাবিবার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে নাক আমাদের, এটা হচ্ছে নাক, এই নাসাবিবার মানে এই অংশটাতে কোনো পার্টিকেল চলে আসছে, তো সেখান থেকে আমাদের বার করতে হবে হালকা করে, তখন কী হবে, আংশিকভাবে ফুসফুস অংশগ্রহণ করবে এবং হালকাভাবে বার করে দেবে। ঠিক আছে, এটাকেই বলা হবে হাঁচি। তো হাঁচি আর কাশির পার্থক্য আশা করি বোঝা গেছে। কাশি হবে কোথায়, শ্বসন নালী থেকে বার করতে হবে, আর হাঁচি হবে কোথায়, নাসাবিবার থেকে বার করতে হবে। ঠিক আছে, হাঁচিতে কী হচ্ছে, ফুসফুসের ব্যবহার আংশিক, কিন্তু কাশিতে ফুসফুসের ব্যবহার সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং কাশিতে হচ্ছে গ্লটিস হচ্ছে অংশগ্রহণ করবে, কাশিতে হচ্ছে গ্লটিস অংশগ্রহণ করবে, গ্লটিসকে খুলতে হবে, তাই না একটা শব্দ হবে। কাশিতে শব্দ হয়, অনেক বেশি শব্দ হয়, কিন্তু হাঁচিতে তেমন বেশি শব্দ হবে না। আর আরেকটা যেটা উদাহরণ ছিল, চোখের পলক পড়া, এটা কত সময় হয়, 0.1 সেকেন্ডের মধ্যে হয়, এবং এতে কী কী স্নায়ু কাজে লাগে, ট্রাইজেমিনাল এবং ফেসিয়াল স্নায়ু কাজ করে। চোখের তীব্র আলো পড়লে অথবা কোনো বাইরে থেকে কোনো বস্তু চোখে এসে পড়লে সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হয়, তার ফলে কী হয়, চোখ হচ্ছে ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। তারপর একটা পরীক্ষার কথা এখানে লেখা আছে, সেটা হচ্ছে পাভলভের পরীক্ষা। পাভলভ হচ্ছে একজন রুশ বিজ্ঞানী, সে কী করতো, একটা কুকুরকে খাবার দিত একটা নির্দিষ্ট টাইমে। ঠিক আছে, তারপরে কিছু সময় কয়েকদিন ধরে কী করলো, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টাও বাজাতে থাকলো। ঠিক আছে, তারপর কিছুদিন পর কী দেখা গেলো, ওই একই টাইমে ঘন্টা যখন বাজানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে কুকুরের মুখ থেকে লালা পড়ছে। খাবার দেখলেও আগে লালা পড়তো, তারপর খাবারের সঙ্গে ঘন্টা দেখলেও লালা পড়তো, তারপর দেখে শুধুমাত্র ঘন্টা বাজানো হচ্ছে তখনও লালা পড়ছে। তার মানে কি, কুকুরের এটা অভ্যাস হয়ে গেছে, ঘন্টা বাজানো হচ্ছে মানে তাকে খেতে দেওয়া হবে, তার মুখ থেকে তখন লালা পড়ছে। এটা তাহলে কী ধরনের প্রতিবর্ত ক্রিয়া, শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। মানে কি, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, আর পাভলভ এই পরীক্ষাটা করবার জন্যই নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, তিনি নোবেল পুরস্কার এই পরীক্ষা পাওয়ার জন্য, এই পাভলভের পরীক্ষা থেকে। এরপর রয়েছে আমাদের চোখ আমাদের ফিজিক্সেও পড়া হয়েছে। ঠিক আছে, ফিজিক্সে যা পড়া হয়েছে এখানেও সেটাই পড়তে হবে, প্রথমে চোখের গঠন সম্পর্কে পড়তে হবে, কিন্তু আরেকটু ডিটেলসে পড়তে হবে, আলাদা আর কিছু নেই বিশেষ। চোখের গঠনের মধ্যে কী কী পড়তে হবে, যে লাস্টের এটাকে বলা হয় স্ক্লেরা, এটাকে বলা হয় কি কর্নিয়া, উপরে এই যে ফোলা অংশটা কর্নিয়া, স্ক্লেরার আগের অংশটা কি কোরয়েড, তার আগের অংশটা কি রেটিনা, তারপর কোরয়েড যে অংশটা, সেই অংশটা সামনের দিকে এখানে এসে কী তৈরি করেছে, সিলিয়ারি তৈরি করেছে, সিলিয়ারি পেশি। ঠিক আছে, তারপর দুটো সিলিয়ারি পেশি, যে মিডিল যে অংশটা সেটাকে বলা হয় পিউপিল, তারপর এখানে থাকে লেন্স। ঠিক আছে, তারপর এখানে যে সিলিয়ারি পেশির সঙ্গে লেন্সটার যে অংশ দ্বারা যুক্ত থাকে সেটা বলে সিলিয়ারি লিগামেন্ট। আর এই যে এই পোর্শনটাকে বলে অ্যাকুয়াস পোর্শন, এখানে যে তরলটা থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর এখানে যে তরলটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এই অংশটাকে ভিট্রিয়াস বডিও বলা হয়। ব্যাস এগুলোই আছে। আর কনজাংটিভা কাকে বলা হয়, উপরে যে স্বচ্ছ যে একটা যে আবরণ থাকে চোখের উপরে, এটাকে বলে কনজাংটিভা। ঠিক আছে, এর কাজগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে আছে কি স্ক্লেরা কি, পুরু সাদা অস্বচ্ছ তন্তুময় বহিরাবরক, মানে কোন অংশটা, এই অংশটা হচ্ছে স্ক্লেরা, এই যে এই অংশটা বাইরের যে পোর্শনটা সব থেকে বাইরে, সেটাকে বলে স্ক্লেরা। এর কাজ কি, এর কাজ হচ্ছে বাইরের পোর্শন, মানে প্রথম কাজ হচ্ছে আকৃতি প্রদান করা, গোল যে আকৃতিটা সেটা প্রদান করেছে স্ক্লেরা। তারপর বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করা, বাইরের জিনিসের কাজ এগুলোই হয়, আকৃতি প্রদান আর আঘাত থেকে রক্ষা। এগুলো বাইরের কতটা পার্টের, অক্ষিগোলকের পশ্চাৎভাগে প্রায় 5/6 অংশ থাকে। ঠিক আছে, মানে টোটাল গোলটা যদি 6 হয় তার 5/6 অংশ থাকে এই স্ক্লেরা পার্ট, পুরো সাদা অস্বচ্ছ তন্তুময়। তারপর আছে কর্নিয়া মানে কোন অংশটা, স্ক্লেরার যে অংশটা সামনের দিকে ফুলে রয়েছে সেটাকে বলে কর্নিয়া, মানে এই যে স্ক্লেরা, এখানে পিছনের পার্টটা হচ্ছে স্ক্লেরা, সামনে যে ফোলা যে অংশটা এটাকে বলে কর্নিয়া। ঠিক আছে, কর্নিয়া কী হবে, স্বচ্ছ হবে, স্ক্লেরা অস্বচ্ছ ছিল কিন্তু কর্নিয়া কী হবে, স্বচ্ছ হবে। এটা কতটা পোর্শন জুড়ে রয়েছে, টোটাল চোখটা যদি হয় 6 অংশ, তার 5 অংশ রয়েছে স্ক্লেরা, আর তাহলে এই অংশটা কত হবে, 1/6 অংশ হবে, 1/6 অংশ। এর কাজ কী হবে, আলোকে ঢুকতে দেওয়া, আলো তো এই পোর্শন দিয়েই ঢুকবে এবং লেন্সে এসে পৌঁছাবে।
ঠিক আছে, আমাকে আলোকে ঢুকতে দিচ্ছে কে, এই পোর্শনটা কর্নিয়া। তো কী লেখা রয়েছে, এই যে কর্নিয়া স্ক্লেরার তুলনায় সামান্য বেশি পুরু এবং সাদা, স্বচ্ছ এবং তন্তুময়। এটা স্বচ্ছ হয়, ঠিক আছে, এবং এটা অস্বচ্ছ ছিল। তারপর কি, এটা একের ছয় অংশ জুড়ে থাকে। তারপর কী কাজ করে, প্রতিসারক রূপে কাজ করে, তাই তো, আলো ওখান দিয়ে ঢুকবে, অক্ষিগুলোকে আলো প্রবেশে সাহায্য করে, ব্যাস এই দুটো কাজই লেখা আছে। তারপর হচ্ছে কোরয়েড। কোরয়েড মানে কোন অংশটা, স্ক্লেরা, যেটা স্ক্লেরার সামনের অংশটা হচ্ছে কোরয়েড। তারপরে কি রয়েছে, তারপর রয়েছে আমাদের কোরয়েড। কোরয়েড মানে কোন অংশটা, স্ক্লেরা, তার আগে রয়েছে কোরয়েড, স্ক্লেরার ঠিক আগের অংশ হচ্ছে কোরয়েড। এটা কি করে, যেমন আয়নার প্রথমে থাকে কি, স্বচ্ছ প্রতিফলক মাধ্যম, তার পিছনে কি থাকে, কালো অংশ থাকে, নাহলে তো প্রতিফলনই তো রোধ করা যাবে না, প্রতিফলন হতে থাকবে। তো এই প্রতিফলনকে রোধ করতে কী রাখা হয়, এই কোরয়েডকে রাখা হয়। এই কোরয়েডের কাজ কী তাহলে, প্রতিফলনকে রোধ করা। কারণ লাইট হচ্ছে এখানে এসে পড়লো, এখানেই হচ্ছে রেটিনাতেই হচ্ছে ইমেজ গঠন হয়। পিছনেও যদি কোনো প্রতিফলক মাধ্যম থাকতো তাহলে কী হতো, প্রতিফলিত হতে থাকতো আলো। তাই না, এখানে একটা প্রতিসারক মাধ্যম দিয়ে একটা মাধ্যম দিয়ে রাখা হয়, যেটা দ্বারা প্রতিফলনকে রোধ করা যায়। এটা কালো কালারের হয় কারণ এখানে মেলানিন থাকে। মেলানিন হচ্ছে আমাদের শরীরের যত কালো ভাগ সমস্ত তৈরি করা হচ্ছে মেলানিন, ঠিক আছে। আমাদের ত্বকেও যখন কালো ভাগ হয় তৈরি করে কে, মেলানিন, ঠিক আছে। রোদ থেকে বাইরে হচ্ছে রোদ রয়েছে, রোদে ঘুরে আসা হলো, দেখা গেল গায়ের রং কালো হয়ে গেছে, কারণটা কি, এই মেলানিন জমা হয়েছে, ঠিক আছে। এই মেলানিনই হচ্ছে, আর এই কোরয়েডে হচ্ছে মেলানিন থাকে এই প্রতিফলনটাকে রোধ করার জন্য। তো কী লেখা রয়েছে এখানে কোরয়েড সম্পর্কে, মেলানিন রঞ্জকযুক্ত কালো বা বাদামি বর্ণের আবরক স্তর। এটা কী হয়, স্ক্লেরার ঠিক নিচে অবস্থিত, ভিতরের দিকে, স্ক্লেরার ঠিক ভিতরের নিচের দিকে অবস্থিত। এটা কী করে, প্রতিফলন রোধ করে এবং চোখের বিভিন্ন আবরক স্তরে পুষ্টি পদার্থ সরবরাহ করে, পুষ্টিও সরবরাহ করে এবং প্রতিফলন রোধ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, সিলিয়ারি বডি। তো সিলিয়ারি বডি মানে কোনটা, এই যে কোরয়েড থেকে এখানে যেটা এসছে, এখানে যেটা পেকে গেছে, এটা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি লিগামেন্টের মাধ্যমে লেন্সকে যুক্ত রাখে, সেগুলি এখানে লেখা রয়েছে। সিলিয়ারি বডি এবং সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি থেকে নির্গত শুষ্ক তন্তুগুলি হলো সাসপেন্সারি লিগামেন্ট। সেগুলো কী করে, এই সাসপেন্সারি লিগামেন্ট লেন্সকে ধরে রাখবে, এবং সিলিয়ারি বডি উপযোজনে সাহায্য করে। উপযোজন কাকে বলা হয়, কিছুক্ষণ পরে পড়ানো হবে, ফিজিক্সও পড়ানো হয়েছিল। ফোকাসের দৈর্ঘ্য বাড়ানো কমানো চোখের, ঠিক আছে। কোরয়েড এবং আইরিসের মাঝে অবস্থিত সিলিয়ারি এবং সাসপেন্সারি লিগামেন্ট। তবে হচ্ছে আইরিস কাকে বলা হয়, এই যে এটা হচ্ছে আইরিস, এই যে এই অংশটা হচ্ছে আইরিস। এটা কি করে, চোখে কতটা আলো ঢুকবে না ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করে আইরিস, ঠিক আছে। এখানে কী লেখা রয়েছে, আইরিস কালো অস্বচ্ছ রক্তজালক সমৃদ্ধ, মাঝখানে ছিদ্রযুক্ত গোলাকার পাতলা পর্দা, তারারন্ধ্রের ব্যাস ছোট বড় করে অক্ষিগোলকের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে, তাই তো। এই যে এখানে এই এটা হচ্ছে আইরিস যখন কাছাকাছি যখন চলে আসবে তখন কী হবে, কম পরিমাণ আলো ঢুকতে পারবে, আর আইরিস যখন দূরে চলে যাবে, যখন দূরে চলে গেল তখন কী হবে, বেশি পরিমাণ আলো এসে ঢুকতে পারলো, ঠিক আছে। তো আইরিসের কাজ হচ্ছে এটা। আইরিসের এই যে অংশটা তৈরি করলো এটাকে বলা হয় তারারন্ধ্র বা পিউপিল যত বড় হবে তত বেশি আলো ঢুকতে পারবে, পিউপিল যত ছোটো হবে তত কম আলো ঢুকতে পারবে। তাই না, চোখের উপর যখন তীব্র আলো যখন ফেলা হয় তখন কী হয়, পিউপিল ছোটো হয়ে যায়, এটা কি প্রতিবর্ত ক্রিয়া একটা। তো সেটা এখানে লেখা রয়েছে, আইরিস কালো অস্বচ্ছ রক্তজালক সমৃদ্ধ, মাঝখানে ছিদ্রযুক্ত গোলাকার পাতলা পর্দা। এটা কী করে, তারারন্ধ্রের ব্যাস ছোটো বড় করে অক্ষিগোলকের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তো পিউপিল মানে কি, আইরিসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পিউপিল, ঠিক আছে। এই যে আইরিসের ভিতরে এই যে গোল যে অংশটা এটাই যে পিউপিল বা তারারন্ধ্র। তো কী করা হবে, পিউপিল গোলাকার ছিদ্র আইরিসের কেন্দ্রে অবস্থিত। এটা কী করে, এর মাধ্যমেই অক্ষিগুলোকে আলো প্রবেশ করে লেন্সের মধ্যে দিয়ে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে আলো অক্ষিগুলোকে প্রবেশ করে। তারপর রয়েছে রেটিনা, এটা হচ্ছে কোরয়েডের আগের অংশ হচ্ছে রেটিনাতে কী করে, রেটিনা হচ্ছে এখানেই রড কোষ এবং কোন কোষ রয়েছে, এখানেই হচ্ছে ইমেজ ফর্মেশন হবে, এবং ইমেজ ফর্ম হয়ে
অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সেই ইমেজের বার্তাটা চলে যাবে। এখানে লেখা রয়েছে রেটিনা রড কোষ এবং কোন কোষ দ্বারা গঠিত, কোরয়েডের নিচে অবস্থিত, বস্তুর প্রতিবিম্ব গঠন করে এবং বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে। ঠিক আছে, রড কোষ কাজ করে রাতের বেলা, কোন কোষ কাজ করে সকালবেলা। ঠিক আছে, তারপরে লেখা আছে লেন্স। লেন্স কী ধরনের? দ্বিউত্তল লেন্স, উভয়োত্তল লেন্স, তাই তো। আইরিসের পিছনে অবস্থিত, প্রতিসারক মাধ্যম এবং বৈজ্ঞানিক কাজ করে। লেন্সই তো ফোকাস করতে সাহায্য করবে। যেখানে রয়েছে লেন্স, আলো এসে পড়লো এবং ইমেজ রেটিনা এসে তৈরি হলো, তাই তো। এটা কি উত্তল লেন্স হতে হবে, তবে কি আলো হচ্ছে ফোকাস করতে সাহায্য করবে। ফোকাস হবে কোথায়? রেটিনাতে এসে। এবং সবথেকে ভালো ফোকাস হয় কোথায়? ম্যাকুলাতে যদি ফোকাস যদি করতে পারি, তবে সেখানে ইমেজ সবথেকে ভালো তৈরি হয়, সবথেকে স্পষ্ট ইমেজ তৈরি করা যায়। তারপরে হচ্ছে যে অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার মানে কি? সামনের পার্টটা, আর ভিট্রিয়াস হিউমার হচ্ছে বাইরের পার্টটা, মানে পিছনের পার্টটা। অ্যাকুয়াস হিউমারে কী থাকে? শর্করা, প্রোটিন, বিভিন্ন লঘু জলীয় মিশ্রণ। এটা কিন্তু জলীয় মিশ্রণ, কিন্তু পিছনের যে পার্টটা সেটা কিন্তু জেল জাতীয় মিশ্রণ। এই যে শর্করা, প্রোটিন এবং বিভিন্ন লবণের সান্দ্র জেলির মতো মিশ্রণ ভিট্রিয়াস হিউমারে। এটা কোথায় থাকে? লেন্স এবং কর্নিয়ার মাঝখানে থাকে। আর ভিট্রিয়াস হিউমার কোথায় থাকে? লেন্স এবং রেটিনার মাঝখানে থাকে, তাই তো। এর কাজ কী? অ্যাকুয়াস হিউমারের কাজ কী? অক্ষিগোলকের আভ্যন্তরীণ চাপ বজায় রেখে চোখে পুষ্টি সরবরাহ করা। এরও একই ধরনের কাজ, প্রতিসারক মাধ্যম এবং অক্ষিগোলকের আভ্যন্তরীণ চাপের সাম্য বজায় রাখা। ঠিক আছে, এই যে এখানে থাকে অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া এবং কার মাঝখানে? লেন্সের মাঝখানে। আর এখানে কর্নিয়া এবং আইরিসের মাঝখানে। আর এখানে কি থাকবে? এইটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এইখানে থাকবে রেটিনা এবং লেন্সের মাঝখানে। এটা হচ্ছে জেলির মতো দেখতে, এটা হচ্ছে জেলির মতো দেখতে। এটা স্বচ্ছ জলীয় মাধ্যম হতে হবে। স্বচ্ছ জলীয় মাধ্যম না হলে কী হবে? এখানে প্রতিসরণ হয়ে যাবে আলোর প্রতিসরণ হয়ে গেলে কী হবে? লেন্সে আলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে না, তাই না? এটা হচ্ছে স্বচ্ছ হয়, জলীয় দ্রবণের মতো হয়, কিন্তু এইটা হয় আমাদের জেলের মতো, জেলির মতো। আর এটা আমাদের স্বচ্ছ হয় এবং এটা পুষ্টি সরবরাহ করে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের কনজাংটিভা, স্বচ্ছ পাতলা পর্দা, কর্নিয়া এবং অক্ষিপল্লবের মাঝখানে অবস্থিত, কর্নিয়াকে রক্ষা করে। এই যে এখানে রয়েছে হচ্ছে কনজাংটিভা, এটা হচ্ছে কনজাংটিভা। এটা কী করছে? কর্নিয়াকে রক্ষা করছে। এটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার ওই যে উপরে যে পাতলা যে পর্দাটা, একটা স্বচ্ছ একটা পর্দা, এটা হচ্ছে কনজাংটিভা। এটা হচ্ছে কর্নিয়াকে রক্ষা করছে। তবে একটা রয়েছে অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থি কোথায় থাকে? এই মানুষের চোখের এইখানে থাকে অশ্রুগ্রন্থি। ঠিক আছে, অশ্রুগ্রন্থির কাজ কী? চোখকে ভেজানোর প্রয়োজন পড়লে, যেমন কতগুলি নালীযুক্ত অশ্রুনালী বাদাম প্রকৃতির গ্রন্থি। এটা হচ্ছে অক্ষগুলোকে সিক্ত রাখতে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করা। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও থাকে চোখের জলে, এবং বাইরে থেকে কোনো বস্তু এসে পড়লো সেটাকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়ে, এই যে লেন্স যাতে অপরিষ্কার যাতে না হয়ে যায়, কর্নিয়া যাতে অপরিষ্কার যাতে না যেতে হয়ে যায়, না কী হয়? নিচে চলে এলো এবং সেখান থেকে ধরো কোনো একটা বস্তু রয়েছে, কোনো পার্টিকেল এখানে এসে লাগলো, জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। চোখের পাতা তো সেকেন্ডে তো পড়ে, একটা নির্দিষ্ট টাইম অন্তর তো বন্ধ হয়। তো এই জন্য কী হয়? জলীয় মাধ্যম ছড়িয়ে গেল এবং এই যে পার্টিকেলগুলো নিচে এসে থিতিয়ে পড়লো, এবং এখান থেকে আমরা পার্টিকেলগুলোকে আমরা বার করে নিতে পারি। ঠিক আছে, অশ্রুগ্রন্থির কাজই হচ্ছে এটা, চোখকে ভিজিয়ে রাখা, এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তো এরপর হচ্ছে আমাদের দু ধরনের দৃষ্টি রয়েছে, একটা হচ্ছে একনেত্র দৃষ্টি আর একটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি মানে কি? যেমন হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি মানে কি? দুটো চোখ হচ্ছে সামনের দিকে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো মানুষের মাথা, এটা হচ্ছে একটা চোখ, এটা হচ্ছে একটা চোখ। দুটো চোখ কী রয়েছে? সামনের দিকে রয়েছে। দুটো চোখের দ্বারাই একটা বস্তুকেই দেখবে। ঠিক আছে, একটা বস্তুই, এবং এই চোখেও একটা ইমেজ তৈরি হবে, এই চোখেও একটা ইমেজ তৈরি হবে, এবং এই চোখের যে ইমেজ, সেই ইমেজটা এই পাশে ব্রেনে পাঠাবে, এবং এই চোখের যে ইমেজ, সেই ইমেজটা এই পাশের ব্রেনে পাঠাবে, এবং দুটো একসাথে মিলে একটা বস্তুর ধারণা দেবে। তারপর কী আছে? দুটো চোখে ইমেজ তৈরি হচ্ছে একই বস্তুর দুটো চোখে ইমেজ তৈরি হচ্ছে, এবং দুটো ব্রেনের এই হেমিস্ফিয়ারেও যাচ্ছে এবং এই হেমিস্ফিয়ারেও যাচ্ছে ইমেজের অনুভূতি, এবং দুটো অনুভূতি একসাথে মিশে গিয়ে একটা বস্তুর ধারণা দেবে। যে বস্তুটাকে আমরা দেখছি সেই ইমেজটাকে ফরমেশন করবে টোটালি মিলে। তারপর কি? একটা 3D ইমেজ তৈরি হবে।
মানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা সমস্ত কিছু মাপতে পারবো আমাদের দৃষ্টির দ্বারা। দ্বিনেত্র দৃষ্টি মানে এটাই, দুটো চোখ দ্বারাই একই জিনিসকে দেখা হচ্ছে। তার ফলে কী হয়, ইমেজটা ভালো তৈরি হয় এবং তার মধ্যে কি 3D ইমেজ তৈরি হয়। আরেকটা ইমেজ রয়েছে, আরেকটা দৃষ্টি রয়েছে, এটাকে বলা হয় একনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি মানে কি, যেমন দুপাশে রয়েছে চোখ, এপাশে একটা চোখ, এপাশে একটা চোখ, এই চোখের দ্বারা একটা ইমেজ তৈরি হবে, এই চোখের দ্বারা একটা ইমেজ তৈরি হবে, ঠিক আছে। এই চোখে একটা বস্তু দেখছে, এই চোখে একটা বস্তু দেখছে, তার ফলে কী হবে, 3D ইমেজ তৈরি হবে না, 2D ইমেজ তৈরি হবে। এই চোখের দ্বারাও একটা বস্তুকে দেখছে, এই পাশের বস্তুগুলোকে দেখছে, এবং এই চোখের দ্বারা আলাদা বস্তুকে দেখছে, ঠিক আছে, দুদিকে দুটো বস্তুকে দেখছে। এটা কী হবে, একনেত্র দৃষ্টি। এতে কী ধরনের ইমেজ তৈরি হবে, 2D ইমেজ তৈরি হবে, ঠিক আছে। মানে যে ইমেজ তৈরি হবে তাতে আমরা দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা তার কোনো ধারণা পাবো না। তো সেটা এখানে লেখা রয়েছে। একনেত্র দৃষ্টি মানে কি, মাথার দুপাশে অবস্থিত, দুটো চোখ থাকে, দুপাশে দুটি। দ্বিনেত্র দৃষ্টি মানে সামনের দিকে দুটি চোখ থাকে। বস্তুর দর্শন, একনেত্র দৃষ্টি মানে একই সময় দুটি চোখ দ্বারা দুটো বস্তু দেখা হয়। দ্বিনেত্র দৃষ্টির সময় দুটি চোখ দ্বারা একই সঙ্গে একটা বস্তুকে দেখা হয়। উদাহরণ কী হবে, একনেত্র দৃষ্টি, দুপাশে যে চোখ থাকে কাদের, ঘোড়া, গরু, ছাগল, ব্যাঙ সকলের হবে। দ্বিনেত্র দৃষ্টি কাদের হবে, মানুষ, বানর, শিকারি পাখি, ঠিক আছে, যাদের ভালো করে দেখবার প্রয়োজন রয়েছে তাদের কী হবে, দ্বিনেত্র দৃষ্টি পাওয়া যাবে। দৃশ্যমানতা, কার ক্ষেত্রে দৃশ্যমানতা বেশি হবে, দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে দৃশ্যমানতা বেশি হবে, স্পষ্টভাবে দেখা যাবে, এবং এতে কী ধরনের ইমেজ তৈরি হবে, 3D ইমেজ তৈরি হবে, ঠিক আছে। এবং দৃশ্যমানতা এতে কী হবে, কম হবে, বস্তুর আকার এবং গঠন ভালোভাবে বোঝা যায় না একনেত্র দৃষ্টির ক্ষেত্রে। তারপরে যে দ্বিনেত্র দৃষ্টির দৃষ্টি পদ্ধতি, এটা একটা চোখ, এটা একটা চোখ, এই চোখে যে ইমেজটা তৈরি হবে, মানে বাম চোখ, এটা হচ্ছে বাম চোখ, এটা হচ্ছে ডান চোখ, বাম চোখে যে ইমেজটা যে তৈরি হলো রেটিনাতে, সেই ইমেজের অনুভূতিটা কোথায় যাচ্ছে, রাইট হেমিস্ফিয়ারে যাচ্ছে, ডান দিকের হেমিস্ফিয়ারে যাচ্ছে, মস্তিষ্কের ডান হেমিস্ফিয়ারে যাচ্ছে। এবং ডান দিকের যে চোখের যে অনুভূতি সেটা কোথায় যাচ্ছে, বাম দিকের হেমিস্ফিয়ারে যাচ্ছে। এই অংশটাকে বলে অপটিক কাইজামা অঞ্চল, ঠিক আছে। এবং দুটো এখানে মিশে এসে এই যে ভিজুয়াল কর্টেক্স বা প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, এটা হচ্ছে অপটিক্যাল কাইজামাটা, এইটা হচ্ছে অপটিক্যাল কাইজামা যেখানে এসে ক্রস করছে, ঠিক আছে, এটা হচ্ছে অপটিক কাইজামা। তবে এখানে এসে দুটো মিলে একসাথে ইমেজ ফর্মেশন করবে এবং একটা ভালো একটা ইমেজ তৈরি করবে। দৃষ্টির পদ্ধতি, কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মি কনজাংটিভা, কর্নিয়া, অ্যাকুয়াসিমারের মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে তারারন্ধ্রের মধ্যে দিয়ে লেন্সের উপরে পড়ে, এবং লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত অভিসারী রশ্মিগুচ্ছ ভিট্রিয়াস হিউমারের মধ্যে দিয়ে রেটিনার উপর পড়ে, এবং সেখানে এসে আমাদের ইমেজ তৈরি হয়। এরপর উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে দর্শন অঞ্চলে বা অপটিক কাইজামার মাধ্যমে চোখের উদ্দীপনা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারে, মানে বাম চোখের উদ্দীপনা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারে যায় এবং ডান চোখের উদ্দীপনা বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারে যায়, এবং দুটি চোখ দিয়ে একই বস্তুকে আমরা দেখতে পাই। তারপরে কি আছে, উপযোজন। উপযোজন আমরা ফিজিক্সে উপরে এসেছি। উপযোজন মানে কি, আমাদের চোখকে কী করতে হবে, দূরের জিনিসকেও ভালোভাবে দেখতে হবে, কাছের জিনিসকেও ভালোভাবে দেখতে হবে। কিন্তু লেন্স দূরের জিনিস কখন ভালোভাবে দেখতে পায়, লেন্স দূরের জিনিস কখন ভালোভাবে দেখতে হয়, যখন ফোকাস দৈর্ঘ্য যখন বেশি হয়। এবং ফোকাস দৈর্ঘ্য কখন বেশি হবে, যখন পাতলা লেন্স হবে। লেন্সকে যখন মোটা যখন করে দেবো, লেন্সকে মোটা যখন করে দেবো, তখন আমাদের কী হয়ে যাবে, ফোকাস লেন্স ছোটো হয়ে যাবে। এটা আমরা ফিজিক্সেও রয়েছে, আমাদের ফিজিক্সেও পড়ানো হয়েছে আলোতে, তাই তো। তো লেন্সকে মোটা করলে আমরা কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পারবো, কারণ আমাদের ফোকাস দৈর্ঘ্য তখন ছোটো হয়ে যাবে। এটা একটা চোখ রয়েছে, এটা হচ্ছে একটা লেন্স রয়েছে, কাছের জিনিসকে যখন দেখতে হবে তখন আমাদের কী করতে হবে, এটাকে আমাদের কাছে ফোকাস করতে হবে, তাই তো। আমাদের রেটিনার দূরত্ব তো পৌঁছে যাচ্ছে না, রেটিনার দূরত্ব বেড়ে যাচ্ছে না, আমাদের কাছের জিনিস রয়েছে, মানে আমাদের ফোকাস দৈর্ঘ্য, আমাদের তাহলে ফোকাস দৈর্ঘ্য কমাতে গেলে কী করতে হবে, আমাদের লেন্সটাকে মোটা করতে হবে। লেন্সটাকে মোটা করার জন্য আমাদের কী করতে হবে, সিলিয়ারি যে পেশিগুলো রয়েছে সেটাতে আমাদের চাপ দিতে হবে, তার ফলে আমাদের কী হবে, লেন্সটা মোটা হয়ে যাবে মাঝখানের পার্টটা, তার ফলে কী হবে, আমাদের হচ্ছে রেটিনাতে আমরা ফোকাস করতে পারবো। কিন্তু দূরের জিনিস যখন হবে, দূরের জিনিস যখন আমাদের দেখতে হবে তখন আমাদের কী করতে হবে, লেন্সটাকে আমাদের সরু করে নিতে হবে। সরু করবার জন্য আমাদের কী করতে হবে, আমাদের সিলিয়ারি পেশিটাকে হালকা করতে হবে, ফলে কী হবে, পাতলা লেন্স হয়ে যাবে, ফলে দূরের জিনিসকে আমরা ফোকাস করতে পারবো রেটিনার উপর। তো সেটাই হচ্ছে অভিযোজন, আমাদের এটা ফিজিক্সেও পড়ানো হয়েছিল। অভিযোজনের পদ্ধতি এখানে লেখা রয়েছে। অভিযোজনের পদ্ধতি, দূরের বস্তুকে দেখবার সময় আমাদের কী করতে হবে, পাতলা লেন্স দরকার, মানে কি সিলারি পেশি শিথিল করতে হবে। সিলারি পেশি শিথিল হলে লেন্সের বক্রতা কমে যায় এবং লেন্স শুরু হয়ে যায়, ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এবং বস্তুর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনায় গঠিত হয় এবং বস্তুকে আমরা দেখতে পাই, তাই তো। এই যে রয়েছে এখানে লেন্স, এই যে এখানে রয়েছে লেন্স, এটা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডিকে যখন আমরা হালকা করব, যখন আমরা এটা দুটোকে দিয়ে যখন চাপ দেবো তখন কী হবে, লেন্স মোটা হয়ে যাবে, তখন আমরা কাছের জিনিস আমরা ভালোভাবে দেখতে পাবো, কাছের জিনিস আমরা ভালোভাবে ফোকাস করতে পারবো, ঠিক আছে। কিন্তু দূরের জিনিসকে ভালোভাবে দেখতে হলে আমাদের লেন্সকে পাতলাভাবে দরকার, লেন্সকে আমাদের পাতলাভাবে দরকার, তখন আমাদের কী হতে হবে, সিলিয়ারি পেশিকে আমাদের শিথিল করে দিতে হবে, সেটাই এখানে বলা হয়েছে।
তবে কি বলা হয়েছে, কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে বক্রতা বৃদ্ধি করে, লেন্সের বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি করে, বক্রতা ব্যাসার্ধ নয়, বক্রতা ব্যাসার্ধ ছোটো করবে। ঠিক আছে, লেন্স যত মোটা হবে বক্রতা ব্যাসার্ধ তত কী হবে, ছোটো হবে। লেন্সের বক্রতাটাকে বৃদ্ধি করছে, এই বক্রতাটাকে বৃদ্ধি করছে। ঠিক আছে, বক্রতা বৃদ্ধি হয় এবং লেন্স স্থূল হয়। লেন্স স্থূল হওয়ার ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। ফলে কাছের বস্তুর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনার উপর গঠিত হয় এবং আমরা বস্তুকে দেখতে পাই। ঠিক আছে, তারপর আমাদের কয়েকটি রোগের সম্পর্কে জানতে হবে। চোখ দৃষ্টি সংক্রান্ত দুটি, মায়োপিয়া, হাইপেরোমিয়া আর হচ্ছে ক্যাটারাক্ট। এই দুটো আমরা ফিজিক্সও পড়ে এসেছি, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, তো প্রথমে এই দুটো রোগ আগে দেখা যাক, যে প্রেসবায়োমিয়া আর হচ্ছে ক্যাটারাক্ট। প্রেসবায়োমিয়া মানে কি, 40 বছরের কাছাকাছি সময় মানুষের চোখের লেন্সের সংকোচন এবং প্রসারণশীলতা হ্রাস পায়। চোখের উপযোজন সংক্রান্ত এই অস্বাভাবিকতা হলে প্রেসবায়োপিয়া বা চালসে। এক্ষেত্রে দূরের বস্তু দেখা গেলেও কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। কারণটা কি, আমাদের উপযোজন ক্ষমতা কমে গেছে। আমার পেশিকে মানে কি, পেশি হচ্ছে অলওয়েজ শিথিল হয়ে রয়েছে, সিলিয়ারি পেশি। তখন কী হবে, লেন্স হচ্ছে অলওয়েজ সরু আকারে থাকবে। আমাদের লেন্সকে যখন সিলিয়ারি পেশি দিয়ে চাপ দেবো, তখন হচ্ছে লেন্স মোটা হবে। লেন্স যদি মোটা না করতে পারি, আমরা কাছের জিনিসকে দেখতে পাবো না। মানে কি, লেন্স হচ্ছে অলওয়েজ শুরু হয়ে থাকবে, মানে কি সিলিয়ারি পেশিকে আমরা কাজে লাগাতে পারছি না। তো সেটাই এখানে বলা হয়েছে, সেটাকেই বলা হয় প্রেসবায়োমিয়া। প্রেসবায়োমিয়াতে সংকোচনশীলতা প্রসারণশীলতা হ্রাস পায় মানুষের চোখের লেন্সের। ঠিক আছে, তার ফলে কী হয়, দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের বস্তু দেখা যায় না। তাই না বলা হয়েছে। সংশোধন পদ্ধতি কী, উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হবে। উত্তর লেন্সের কাজ কী, কাছে উপযোজন করা। লেন্সের কাজ কী, কোনো একটা জিনিসকে ফোকাস করা। তো তার উত্তর লেন্স লাগাতে হবে এই প্রেসবায়োমিয়ার জন্য। যেহেতু আমরা কাছের জিনিসকে ফোকাস করতে পারছি না, সেটা আমাদের একটা উত্তর লেন্সকে লাগাতে হবে বাইরে দিয়ে। উত্তর লেন্স ব্যবহার করলে আমাদের এই ত্রুটি দূর হবে। তারপরে ক্যাটারাক্ট মানে কি, বয়স বাড়লে লেন্স বা কর্নিয়া ক্রমশ অচুচ্চ হয়ে পড়ে, ফলে দৃষ্টিশক্তি ক্রমশ হীন হতে থাকে। কর্নিয়া আর লেন্স যদি অসুচ্চ হয়ে যায়, আলো কি ঠিকভাবে ঢুকতে পারবে? আর আলো যদি ঠিকভাবে না যদি ঢুকতে পারে, তাহলে কী হবে, ইমেজ ফর্মেশন ঠিকভাবে হবে না। তখন কী হয়, চোখের দৃষ্টিশক্তি চলে যায়। লেন্স এবং কর্নিয়া জাতীয় ত্রুটি, তাহলে এটা কি, আমাদের এটাকে যদি করতে আমাদের কী করতে হবে, লেন্সকে আমাদের পাল্টাতে হবে অথবা কর্নিয়াকে আমাদের পাল্টাতে হবে। তো সেটা এখানে বলা হয়েছে। লেন্স বা কর্নিয়ার অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করে দিলে এই ত্রুটি দূর করা যায়। এটি কি, ক্যাটারাক্ট। ঠিক আছে, তারপর এই দুটো রোগ কী, এই দুটো আমরা ফিজিক্সও পড়ে এসেছি। একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপেরোমিয়া। ঠিক আছে, মায়োপিয়াতে কী হয়, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় বড় হলে বস্তুর প্রতিবিম্ব চোখে রেটিনাতে গঠিত না হয়, তার আগে গঠিত হয়। ঠিক আছে, অক্ষিগোলকের আকার যদি বড় হয়ে যায়, তখন কী হবে, তখন হচ্ছে প্রতিবিম্বটা রেটিনাতে গঠিত হবে না, সামনে গঠিত হবে। তখন আমাদের কী করতে হবে, এটাকে যদি দূরে পাঠাতে হয়, রেটিনাকে ফোকাস তো দূরে করতে হবে, তখন আমাদের কী করতে হবে, অবতল লেন্স লাগাতে হবে। আর এটাকেই বলা হয় মায়োপিয়া। মানে কি, এটাকে আমরা দূরের বস্তু ভালোভাবে দেখতে পাচ্ছি কিন্তু কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। ভালো হলো, দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পাচ্ছি না কিন্তু কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পাচ্ছি মায়োপিয়ার ক্ষেত্রে। তাই তো কী বলা হয়েছে, অক্ষিগোলকের আকার স্বাভাবিক তুলনায় বড় হলে বস্তুর প্রতিবিম্ব চোখে বা রেটিনাতে গঠিত না হয়, তার আগে গঠিত হয়ে যায়। ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয়। দূরের কোনো বস্তুর প্রতিবিম্ব লেন্সে এসে পৌঁছে রেটিনাতে না গিয়ে তার আগেই এসে মিলতে হয়ে গেল আলো দুটো। তাহলে কী হবে, রেটিনাতে ইমেজ ফর্মেশন হলো না। আমাদের কী করতে হবে, তাই না, অবতল লেন্স একটা সামনে লাগাতে হবে। অবতল লেন্স একটা সামনে লাগিয়ে দিলেই এটা একটুখানি ছড়িয়ে যাবে এরকমভাবে এবং প্রতিবিম্বটা রেটিনাতে এসে গঠিত হবে। তখন আমাদের ইমেজ ফর্মেশন হবে। সেটার দ্বারাই মায়োপিয়ার ত্রুটিটাকে সংশোধন করা হলো। তারপর যে হাইপেরোমিয়া। ঠিক আছে, হাইপেরোমিয়াতে কী হবে, অক্ষিগোলকের আকার স্বাভাবিক তুলনায় ছোটো হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে গঠিত হয়। মানে এরকম, কর্নিয়া হচ্ছে ছোট, মানে অক্ষিগোলকের আকার ছোটো, তার ফলে কী হবে, রেটিনার পরে গিয়ে আমাদের ইমেজ ফর্মেশন হচ্ছে। রেটিনার পরে গিয়ে যদি ইমেজ ফর্মেশন হয়, তাহলে কী হবে, রেটিনাতে তো ইমেজই তৈরি হলো না, ইমেজ তো ঝাপসা হবে। তাই তো তাহলে কী হবে, এটাকে ত্রুটিটাকে সংশোধন করতে গেলে আমাদের ফোকাসটাকে আরও বাড়াতে হবে। ফোকাস দৈর্ঘ্যটাকে কমাতে হবে। মানে কি, আরও বেশি ফোকাস করতে হবে। মানে কি, আরও একটা উত্তল লেন্স লাগিয়ে দিতে হবে। তাহলে কী হবে, আলোটা এখান দিয়ে আসলো, এখানেই একটুখানি সামনে চলে এলো, তারপর আরও সামনে এসে এরকমভাবে রেটিনাতে এসে পড়লো। এটা কি, হাইপারমায়োপিয়া। এতে হচ্ছে আমাদের
দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাই তো? এর ফলে আমাদের নিকটের দৃষ্টি ব্যাহত হয়। এটা হচ্ছে হাইপারমিয়া। মায়োপিয়াতে আমাদের অসুবিধা হয় কাতের, দূরের দৃষ্টি ব্যাহত হয় মায়োপিয়াতে, এবং কাছের দৃষ্টি ব্যাহত হয়, নিকটের দৃষ্টি ব্যাহত হয় হাইপারমিয়াতে। ঠিক আছে? তবে প্রেসবায়োমিয়া মানে কি? আমাদের উপযোজন আমরা করতে পারছি না, লেন্সের সংকোচন প্রশংসলতা হ্রাস পেয়ে গেছে। আর ক্যাটারাক্ট মানে কি? আমাদের একদম কর্নিয়া এবং লেন্সেরই অবস্থা খারাপ, তাই না এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তবে কি আমাদের দৃষ্টি আমরা আবার ফিরে পাবো। এই যে ক্যাটারাক্ট।